আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। গত পর্বে আমরা বর্গ সংখ্যার বেসিক আলোচনা করেছি এবং বর্গ সংখ্যা কিভাবে বর্গমূল বের করতে হয় বর্গ সংখ্যার। এখানে এক্ষেত্রে আমরা দুইটা ধাপ বা দুইটা প্রসেস আমরা দেখেছি। আজকের পর্বে আমরা বেসিক্যালি বর্গ সংখ্যার কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আলোচনা করব। সো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আসলে তোমার ম্যাথ অলিম্পিয়াডের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করার পরে সেই ক্যারেক্টারিস্টিক্স থেকে অলিম্পিয়াডে কিরকম প্রশ্ন আসে সেই স্যাম্পল কোশ্চেন গুলো দেখাবো তোমাদেরকে। চলো আজকে আমরা শুরু করি। ক্যারেক্টারিস্টিক্স গুলোর আগে আমাদের গত পর্বে একটা ম্যাথ বাকি ছিল। যে ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্ন 3। আমি আগে এই প্রশ্নটা সলভ করে দিই তোমাদের, তারপরে আমরা বর্গ সংখ্যার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা শুরু করে দেব। সো চলো তাহলে আমরা দেখি প্রশ্নটা। 100 থেকে 400 এর মধ্যে, অর্থাৎ 100 এবং 400 বাদে কতটি পূর্ণবর্গ সংখ্যা আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একটা ট্রিকি প্রশ্ন। এইটা কিভাবে তুমি সলভ করবা, এখানে দেখো যে 100 থেকে 400 এর মধ্যে এখন অনেকে কি করবে, 100 এর পরে বর্গ সংখ্যা কত এটা চিন্তা করবে, তারপরে 400, তারপরের বর্গ সংখ্যা কত, 400 এর আগের বর্গ সংখ্যা কত। এইভাবে অনেক সময় লাগবে। তুমি কি করবা, তুমি 100 এর বর্গমূল করবা, 400 এর বর্গমূল করবা। 100 এর বর্গমূল কত? 10। 400 এর বর্গমূল কত? 20। 20 আর 20 গুণ করলে 400 হয়। সো এখন তুমি জাস্ট 10 আর 20 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো বের করলেই হয়ে যাচ্ছে। যতগুলো সংখ্যা পাবা তুমি 10 আর 20 এর মাঝে, ঠিক ততগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, কারণ প্রত্যেকটা বর্গমূলের জন্যই তো তুমি একটা করে বর্গ সংখ্যা পাবা। যেহেতু 100 আর 400 বাদে, তাহলে 10 আর 20 বাদ, তাহলে বাকি থাকে কত? 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো, এখানে কয়টা সংখ্যা টোটাল? টোটাল হচ্ছে 9টা সংখ্যা। তার মানে 100 থেকে 400 এর মধ্যে কতটি পূর্ণবর্গ সংখ্যা আছে? 9টা পূর্ণবর্গ সংখ্যা আছে। খুবই সিম্পল। তাহলে দেখো উত্তরটা হচ্ছে এই যে 100 এর বর্গমূল করলাম 10 স্কোয়ার, তার মানে বর্গমূল 10, 400 এর বর্গমূল হচ্ছে 20, তাহলে 11, 12, 13 এভাবে 19 পর্যন্ত মোট 9টি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবে তুমি। তাহলে সূত্রটা হচ্ছে, এখানে তুমি মনে রাখবা, যদি এন স্কোয়ার এবং এম স্কোয়ারের মধ্যে, অর্থাৎ এন এবং এম বাদ দিয়ে যদি বের করতে বলে যে কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, তাহলে তুমি কি করবা, এম যদি বড় হয় তাহলে এম থেকে এন বিয়োগ করবা, বিয়োগ করে আবার 1 বিয়োগ করে দিবা। ঠিক আছে, 1 বিয়োগ করে দিলেই কতগুলো পূর্ণবর্গ সংখ্যা এটা চলে আসবে। ওকে, তাহলে আমরা নেক্সট এবার বর্গ সংখ্যার ধর্মে আলোচনায় চলে আসি। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্যাটার্ন দেখবো, আশা করি এগুলো খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। ফার্স্টের ধর্মটা দেখো, মানে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, জোড় এবং বিজোড় পূর্ণবর্গ। সো সবসময় মনে রাখবা, জোড় সংখ্যার বর্গ সবসময় জোড়ই হবে। যেমন ধরো 4, 4 এর বর্গ কত? 16, 6 এর বর্গ হচ্ছে 36, 8 এর বর্গ 64। মনে হইতে পারে স্যার এগুলো তো বেসিক বিষয়, এগুলো আমি এমনি দেখলেই তো বুঝতে পারি যে বর্গ সংখ্যার মানে জোড় সংখ্যার বর্গ জোড়ই তো হবে। বাট বেসিক কথাটাই তোমাদেরকে রিকল করে দেওয়া হচ্ছে। এখানে যখন একটা প্রবলেম, কমপ্লেক্স প্রবলেম দেখবা, তখন অনেক সময় এই সিম্পল কথাটা তোমার মনে থাকবে না, বা সিম্পল কথাটা তুমি বুঝতে পারবে না। এই জন্য আমরা ধর্ম আকারে, ক্যারেক্টারিস্টিক আকারে পড়তেছি, যেন তুমি যখন একটা কমপ্লেক্স প্রবলেম দেখবো, যখন আমরা সামনে দেখাবো, কমপ্লেক্স প্রবলেম গুলো দেখলে তুমি তখন বুঝতে পারবা জিনিসটা আরো ক্লিয়ারলি। বিজোড় সংখ্যার বর্গ সবসময় বিজোড় হবে, তাহলে 3 এর বর্গ হচ্ছে 9, 5 এর বর্গ 25, সবগুলো দেখো বিজোড়। এটা জোড় বিজোড়ের যে ইভেন অর প্যারিটি আছে, সেখান থেকেও এটা প্রমাণ করা যায় আর কি। তোমার ইভেন আর ইভেন মাল্টিপ্লাই করলে সবসময় ইভেন হয়, অড আর অড মাল্টিপ্লাই করলে সবসময় অডই পাওয়া যায়। ঠিক আছে, তো ওই ক্যারেক্টারিস্টিক গুলো থেকেও কিন্তু তুমি এটা প্রমাণ করতে পারো, খুবই ইজি একটা তোমার ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক্স 2 কি বলতেছে, ধর্ম 2, শেষ অঙ্কের প্যাটার্ন, অর্থাৎ এন এর শেষ অঙ্ক তোমার শূন্য যদি হয়, তাহলে এন স্কোয়ারের শেষ অঙ্ক কি হবে? এটাও শূন্য হবে। মানে তোমার কোন একটা সংখ্যা লাস্টে যদি শূন্য হয়, তাহলে তার বর্গের লাস্টেও কি কত পাওয়া যাবে? শূন্য পাওয়া যাবে, মানে শেষ অঙ্ক বা একক স্থানের অঙ্কটা শূন্য হবে। আর এন এর শেষ অঙ্ক যদি 1 বা 9 হয়, তাহলে এন স্কোয়ারের শেষ অঙ্ক 1, তার মানে কোনো একটা সংখ্যার লাস্টে যদি 1 বা 9 থাকে, তাহলে তার বর্গের শেষ অঙ্ক কত হবে? 1 হবে। কোন একটা সংখ্যার শেষ অঙ্ক যদি 2 বা 8 হয়, তাহলে তার বর্গের শেষ অঙ্ক কত হবে? 4 হবে। কোন একটা সংখ্যার শেষ অঙ্ক 3 বা 7 হলে তার বর্গের শেষ অঙ্ক কত হবে? 9 হবে। কোন একটা সংখ্যার শেষ অঙ্ক 4 বা 6 হলে তার বর্গের শেষ অঙ্ক 6 হবে। কোন একটা সংখ্যার শেষ অঙ্ক 5 হলে তার বর্গের শেষ অঙ্ক কত হবে? 5 হবে। এই নিয়মগুলো তোমরা একটু মনে রাখবা, আমরা সামনে প্রবলেম সলভ করবো যখন, তখন এগুলো কাজে দিবে। এরপরে দেখো ধর্ম 3। ধর্ম 3 কি বলছে? ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। এখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল মানে এন স্কোয়ার, মানে কি 1 + 3 + 5 + 7। তো ক্রমিক বিজোড় সংখ্যা মানে তো বুঝতে পারতেছো যে 1, 3, 5, 7, 9, মানে পরপর বিজোড় সংখ্যা। পরপর বিজোড় সংখ্যার যোগফলটা সবসময় হচ্ছে এন স্কোয়ার হয় আর কি। অর্থাৎ তোমরা অনেকে হয়তো বা যে এই বিজোড় সংখ্যার যোগফলের সিরিজটাও মনে রাখছো, যে যোগফলের সূত্রটা হচ্ছে এন স্কোয়ার, মানে 1 থেকে শুরু করে
আমি যদি প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যা যোগ করি, তাহলে যোগফলটা হবে হচ্ছে এন স্কোয়ার। এখানে তুমি এন এর মান ধরো 3 নিছো, মানে প্রথম তিনটা বিজোড় সংখ্যার যোগফল করবা, তাহলে প্রথম তিনটা বিজোড় সংখ্যার যোগফল কত হবে? 1+3+5, 1+3+5 যোগ করে দেখবা কত হবে। 3-এর বর্গ হবে বা 9 হবে। ঠিক আছে, 5, 6, 7, 8, 9, তার মানে 1 থেকে শুরু করে প্রথম 50টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে তাহলে? 50-এর বর্গ যত তত। তাহলে 1 স্কোয়ার মানে কি তোমার 1, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 1+3 বা 4, 3 স্কোয়ার মানে 1+3+5 9। দেখো তাহলে প্রথম 5টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে? 25 হবে। 1, 3, 5, 7, 9, এই 5টা বিজোড় সংখ্যার যোগফল কত? 25। তুমি যোগ করে দেখবা। তাহলে মূল কথা হচ্ছে প্রতিটি পূর্ণবর্গ সংখ্যা প্রথম এনটি বিজোড় সংখ্যার যোগফল, মানে এন স্কোয়ার হচ্ছে তোমার প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল। এটা একটু মনে রাখবা। আমরা তাহলে সামনে যাই এবার। তো এবার হচ্ছে ধর্ম 4 বা ক্যারেক্টারিস্টিক 4, পরপর বর্গের পার্থক্য। পরপর বর্গ মানে কি? ধরো হচ্ছে 25 একটা বর্গ সংখ্যা, তো 25-এর পরের বর্গ সংখ্যা কত? 25 তো হচ্ছে 5-এর বর্গ, তাই না? তাহলে 25-এর পরের বর্গ সংখ্যা কত হবে? 6-এর বর্গ, তার মানে হচ্ছে 36। এখন পরপর দুইটা বর্গের পার্থক্য, এই যে 36 আর 25, এই দুইটা সংখ্যার পার্থক্য কি বলতো? এই দুইটা সংখ্যার পার্থক্য হচ্ছে 2 × 5 + 1 বা 2n+1। 2 × 5 কত? 10, 10 আর 1 11। তুমি 36 থেকে 25 বিয়োগ করে দেখবে 11 হবে। তো এটা সব সময় প্রযোজ্য। মানে n+n যদি একটা বর্গ সংখ্যা হয়, মানে n যদি একটা সংখ্যা হয়, তাহলে n এর বর্গ কত হবে? n স্কোয়ার। তাহলে এর পরের সংখ্যা কত? এর পরের সংখ্যা হচ্ছে n+1। তাহলে n+1 এর বর্গ কত হবে? n+1 হোল স্কোয়ার। তার মানে এই দুইটা সংখ্যার যে পার্থক্য, অর্থাৎ n+1 হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা পার্থক্য সবসময় টোয়াইস n+1। সো তুমি a+b হোল স্কোয়ার সূত্র দিয়েও এটা প্রমাণ করতে পারো, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র দিলেও তোমার এটা চলে আসবে। তার মানে 10 স্কোয়ার বিয়োগ 9 স্কোয়ার, এটার মান কত হবে? 100 বিয়োগ 81। সো 100 বিয়োগ 81 তোমার করার প্রয়োজন নাই, তুমি জাস্ট 2 × 9 + 1, মানে 9 × 2 = 18 আর 1 = 19। ঠিক আছে, সো এটা কিন্তু খুব ইজিলি তুমি দ্রুত করতে পারবে। অনেক প্রবলেম সলভ করার সময় দেখা যাবে আমাদের দ্রুত পরপর দুটো বর্গ সংখ্যা চলে আসছে, তাদের পার্থক্য দরকার। তো তুমি যে দ্রুত ক্যালকুলেশন করে ফেলতে পারবা। যেমন ধরো তোমাকে আমি বললাম 41-এর বর্গ আর 40-এর বর্গ, এই দুইটার পার্থক্য কত? 41 স্কোয়ার বিয়োগ 40 স্কোয়ার সমান কত হবে? তুমি ডিরেক্টলি বলে দিবা যে 81। 81 কিভাবে বুঝলাম? 40 × 2 = 80 যোগ 1, 81, মানে 2n+1, ছোট বর্গ ছোট সংখ্যা, এটা দ্বিগুণ করবা, দ্বিগুণ করে 1 যোগ করে দিবা, 2n+1 সমান হচ্ছে 81। 40 × 2 = 80 আর 1 = 81, তাহলে 41 স্কোয়ার বিয়োগ 40 স্কোয়ার সমান হচ্ছে 81। তো এখান থেকে কিন্তু তুমি এটাও বুঝতে পারো যে 41 স্কোয়ারের মান কত। 40 স্কোয়ার মানে কি? 40 × 40। তুমি বুঝতে পারতেছো যে 4 × 4 = 16 আর দুইটা শূন্য। তাহলে 41 স্কোয়ার কত হবে? এই যে 81 বেশি, তার মানে হচ্ছে 1681। সো এইভাবে কিন্তু খুব টেকনিক্যাল ওয়েতে আমরা অনেক মানে প্রবলেম দ্রুত ক্যালকুলেশন করতে পারি। সো বর্গ সংখ্যাটা আমরা এই জন্য আর কি শিখতেছি, যেন ক্যালকুলেশনে আমাদের হেল্প হয় অনেক। ওকে, সো এরপরে হচ্ছে তোমাদের কিছু এক্সারসাইজ প্রশ্ন আমরা সলভ করব। সো এই প্রশ্নগুলো আমরা নেক্সট পর্বে আলোচনা করব। সো আজকে জাস্ট আমরা ধর্মগুলো আলোচনা করলাম, নেক্সট পর্বে এই ধর্মগুলোর উপর ভিত্তি করে কিছু কমপ্লেক্স প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত সবাই একটু ভালো থাকবা। সো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।